জনগণের পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য, সেটা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী বার প্রমাণ করেছে। এরশাদের সময়ও তারা জনগণের উপরে গুলি চালায় নাই, জিয়াউর রহমানের সময়ও তারা কিন্তু জনগণের উপর কখনো গুলি চালায় নাই। বাংলাদেশে যে সবচেয়ে বড় হত্যাকাণ্ড হয়েছে ৭২ থেকে ৭৫-এর মধ্যে, সেটা করা হয়েছে রক্ষী বাহিনীকে দিয়ে। বর্তমানের যে গত ১৫ বছরের আর্মির যে সেনাবাহিনী এবং আর্ম ফোর্সেসের অফিসাররা যা করেছেন, এবং তারা যদি করতে যে এটা আনন্দ পেয়ে থাকেন, একটা কথা হচ্ছে বাধ্য হয়ে করা, সেটা এক জিনিস, কিন্তু যখন এই সমস্ত নিপীড়ন করতে তারা আনন্দ পেয়েছেন, দুর্নীতি করতে তারা আনন্দ পেয়েছেন, এবং তারা একটা ওই যে বলা হয় সেরিমোনিয়াল আর্মি বানিয়েছেন রাদার দ্যান অপারেশনাল আর্মি, এটাই যদি তারা সাপোর্ট করে থাকেন, যেই নেতৃত্ব করেছে সেই নেতৃত্ব আসলে সেনাবাহিনীর স্মৃতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি যেটুকু বলতে পারি এটুকু, যে ওরা এখন যে জুন মাসে যে আগে বলা হচ্ছিল, জুন মাসে কখনো বাংলাদেশে ইলেকশন হয় না। আমার সহ আলোচকরা এটা আমার থেকে ভালো বলতে পারবেন, যে এখানে ইলেকশন হয় ওই আমাদের শীতের সময়। হ্যাঁ, সো ডিসেম্বর থেকে যদি বলে ফেব্রুয়ারির মধ্যে হবে, সেটাই কিন্তু বিশ্বাসযোগ্য, সেটা 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 আমরা নিতে পারি, গ্রহণযোগ্য। জুন মাসেরটা আর ওইটা যদি না হয় তাহলে এরপরে ডিসেম্বরে যেতে হবে। আর এখন তারা তাদের তো এখন আমি যেটা বুঝলাম যে কয়েকদিন আগে তাদের তো এনসিপির তো ইয়েও নেই, নিবন্ধনও নাই এখনো। ২০ তারিখের মধ্যে নিবন্ধন চেয়েছে ইলেকশন কমিশন, সেই আগের নিয়ম নীতি অনুযায়ী। হাসনাত কাইয়ুম সাহেব একজন আছেন, উনি আমার পরিচিত, উনি রাষ্ট্রাচার আন্দোলনের মানে প্রধান। তো উনি তো একটা কেস করেছেন, হ্যাঁ উনি একটা কেস করেছেন যে এটা পূর্বের নিয়ম নীতি অনুযায়ী করা হয়েছে, এবং নতুন যে নির্বাচন সংক্রান্ত নিবন্ধন সংক্রান্ত যে কমিশন, নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন, তাদের যে সুপারিশগুলো ছিল সেগুলোকে ধর্তব্যে আনা হয় নাই বা বিবেচনায় নেওয়া হয় নাই। তো যাই হোক, সেটার ইস্যুটাও রয়ে গেছে। তো আমার মনে হচ্ছে যে হ্যাঁ, ইলেকশন আমার মনে হয় নিবন্ধনের পরেও করা যায়। খালি ২০ তারিখই নিবন্ধন শেষ হয়ে যাবে বলে আমি মনে করি না। তো ইলেকশন হয়তো হবে, আপনার হতেই পারে, আমার তো কোনো ইয়ে নাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই মুহূর্তে আপনি ইলেকশনে আশ্বস্ত করলেন, কিন্তু এমন কিছু হয়তো তারা জানে যে বাই ডিসেম্বর অথবা বাই নভেম্বর এমন কিছু হতে পারে ভবিষ্যতে, যার জন্য ইলেকশন করা যাচ্ছে না। যেমন আপনাকে মনে রাখতে হবে যে নাহিদ ইসলাম বলছিল যে অবস্থা যদি খুব সঙ্গীন হয়, এই বছর হয়তো ইলেকশন করা যাবে না, আমাদের এখানকার আইন শৃঙ্খলা অবস্থা যদি খুব খারাপ হয়। আপনার মনে আছে মানে আইন শৃঙ্খলার যে পরিস্থিতিতে, এই পরিস্থিতি ডিসেম্বরে নির্বাচন হতে পারে না, মানে এই বছরে নির্বাচন হতে এটা পারে বলেছিল, উনি বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে এটা দিয়ে কিছু আসে ইয়ে হয় না। আমি কয়েকটা কথা এখানে বলতে চাই আমাদের সেনাবাহিনী, আমাদের বাংলাদেশ এবং গণতন্ত্রের ইতিহাস নিয়ে। বাংলাদেশ, আমাদের বাঙালি জাতির তো বিদ্রোহের একটা ইতিহাস আছে, বাঙালি মুসলিমের বিশেষ করে। হ্যাঁ, সেটা 1830-এর থেকে আমরা বলতে পারি তিতুমির, দুদুমিয়া, ফরাইজি আন্দোলন, তারপর থেকে আমরা করে এসেছি। তারপরে কিন্তু আমাদের একটা গণতন্ত্রের ইতিহাস শুরু হয়েছে, পশ্চিমা শিক্ষা নেওয়ার ইতিহাস শুরু হয়েছে। এটা কিন্তু 1880-র পরের দিক থেকে, মনে হয় গত ঊনবিংশ শতাব্দীর শেষ 25 বছরে বিশেষ করে। আমি একটু আগে দেখছিলাম যে বাংলা বেঙ্গল সাহিত্য ও সমিতি, এটা 1911 সালে তৈরি হয়েছে। সুতরাং বাংলাদেশের এই যে ইতিহাস, এই গণতন্ত্রের ইতিহাস, বিদ্রোহের ইতিহাস, বাংলাদেশের এর কারণে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসটা কি, স্বাধীনতার সময় তারাই তো এই যুদ্ধের মেইন ভ্যানগার্ড ছিল, এবং তারাই তাদের নেতৃত্বেই কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু যুদ্ধ করেছে। এখন সেই সেই যে যুদ্ধের যেই ইতিহাস, যুদ্ধের যেই ঐতিহ্য, বিদ্রোহের জনগণের পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য, সেটা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী বার প্রমাণ করেছে।
এরশাদের সময়ও তারা জনগণের উপরে গুলি চালায় নাই, জিয়াউর রহমানের সময়ও তারা কিন্তু জনগণের উপর কখনো গুলি চালায় নাই। বাংলাদেশে যে সবচেয়ে বড় হত্যাকাণ্ড হয়েছে ৭২ থেকে ৭৫-এর মধ্যে, সেটা করা হয়েছে রক্ষী বাহিনীকে দিয়ে। হ্যাঁ, যদি ১০,০০০ থেকে ৩০,০০০-এর মধ্যে যে কোনো একটা যদি হত্যা হয়ে থাকে, জাসদের যে গণবাহিনীকে, মুক্তিযোদ্ধাদেরকে যে হত্যা করা হয়েছিল, সেটা করা হয়েছে রক্ষী বাহিনীকে দিয়ে। আমি বলবো যে বর্তমানের যে গত ১৫ বছরের আর্মির যে সেনাবাহিনী এবং আর্ম ফোর্সেসের অফিসাররা যা করেছেন, এবং তারা যদি করতে যে এটা আনন্দ পেয়ে থাকেন, একটা কথা হচ্ছে বাধ্য হয়ে করা, সেটা এক জিনিস, কিন্তু যখন এই সমস্ত নিপীড়ন করতে তারা আনন্দ পেয়েছেন, দুর্নীতি করতে তারা আনন্দ পেয়েছেন, এবং তারা একটা ওই যে বলা হয় সেরিমোনিয়াল আর্মি বানিয়েছেন রাদার দ্যান অপারেশনাল আর্মি, এটাই যদি তারা সাপোর্ট করে থাকেন, যেই নেতৃত্ব করেছে সেই নেতৃত্ব আসলে সেনাবাহিনীর স্মৃতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা তাদেরকে অপমান করেছে। আমরা আসলে সেনাবাহিনীর যারা সবচেয়ে বেশি ভালোবাসি, আমরা সেনাবাহিনীর অনারের জন্য, আমরা কিন্তু তাদের মধ্যে কোনো অনার নাই, এইখানকার জেনারেলদের মধ্যে কোনো সেন্স অফ অনার নাই, তারা যা করেছে অফিসারদের মধ্যে কোনো অনার নাই। আমি এদেরকে পড়াইতাম এক সময়, আমি জানি এদের মধ্যে, এবং এই অনার নাই, তারা জানে যে তাদের মধ্যে অনার নাই, তারাও জানে। সেই অনার তো আমরা চাই, টু রেস্টোর দ্যাট অনার, বুঝছেন না? তো আল্লাহ বাঁচাইছে যে এইবারও সেনাবাহিনীর সিপাহীরা এবং জুনিয়র অফিসাররা, গতবারেও মারা হয় নাই, এইবারও তারা গুলি করে নাই। যে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী না, বা ইন্ডিয়ার সেনাবাহিনী না। ইন্ডিয়ার সেনাবাহিনী কিন্তু গুলি করছে, ৪,০০০ মানুষকে মেরে ফেলছিল, কিন্তু আপনার মনে আছে কিনা গোল্ডেন কি বলে, গোল্ডেন টেম্পল। তো এখন আমি এইটা বলতে চাচ্ছিলাম, আরেকটা এটুকুই, আর আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, কারণ রকম ভাই বলতেছিলেন এটা ইনস্টিটিউশনের কথা, সেই জন্য আমি ইনস্টিটিউশন হিসাবে বলতে চেয়েছি যে এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা এই নেতৃত্বকে আমরা সরাইতে পারি, এবং বাংলাদেশ সেনাবাহিনীকে সত্যি সত্যি, এটা কিন্তু কলোনিয়াল আর্মি না, মানে পাকিস্তান এবং ইন্ডিয়ান আর্মি কিন্তু কলোনিয়াল আর্মি, এটা কলোনিয়াল আর্মি বলে আমি এটাকে মানতে রাজি না। সো আর আরেকটা কথা হলো, আর কি বলা যায়, একটা কথা হচ্ছে যে আপনি বলেছিলেন যে ওদের ইম্পর্টেন্স কি। আমি মনে করি ওদের ইম্পর্টেন্স খালি যে ওরাই রাস্তায় গন্ডগোল করতে পারে, ওরাই আপনার ঢাকা ইউনিভার্সিটি থেকে কিছু হইলে আসলে সরকার কেঁপে উঠে, এগুলো তো আছেই। তবে আমার মনে হয় যে বাংলাদেশের নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0 এরা বলা হয়, আমাদের কিন্তু নতুন ধরনের একটা আসলে সিস্টেম দরকার। আমাদের যে গণতান্ত্রিক সিস্টেম বলতে, তথাকথিত গণতান্ত্রিক যে সিস্টেম হয়েছে, সেই সিস্টেম কিন্তু আসলে একটা ক্রনি ক্যাপিটালিজম, বা মানে কয়েকজনের মুষ্টিমেয় কয়েকজন হাজার কোটিপতির হাতে কিন্তু অর্থনীতিকে তুলে দেয়, এবং গরিব কিন্তু গরিব হতে থাকে, এবং কিন্তু সম্পদের কিন্তু একটা কেন্দ্রী, মানে একটা কনসেন্ট্রেশন হইতে থাকে কিছু হাতে। এই জিনিসটা কিন্তু আমরা অন্য কাউকে চিন্তা করছি না, এমনকি ছাত্ররাও যে কয়টা বলছে তা না, যে আমাদের একটা নতুন ধরনের ইকোনমিক থিঙ্কিং লাগবে, অর্থনৈতিক চিন্তা লাগবে, না হলে আমরা আমাদের এই গরিব মানুষদেরকে কিন্তু আসলে মানে মধ্যবিত্ত এখানে পাবো না। এই যে গতানুগতিক যে ট্রিকল ডাউন, চুইয়ে পড়া অর্থনীতি, সেটা দিয়ে হবে না। এবং আমি মনে করি ডক্টর ইউনূসও এটা নিয়ে চিন্তা করছেন না, কারণ উনিও গতানুগতিক ভাবে ভাবছেন। এখন স্টেট ক্যাপিটালিজম আছে আপনার, চীন সবচেয়ে বেশি সাকসেসফুল, তাদের ওটা কি আমরা কিছুটা আনতে পারি কিনা, তাদের মতো আমরা টেকনোলজিক্যাল নেশন হইতে পারি কিনা, তাদের মতো আমাদের এডুকেশন, বিশেষ করে হায়ার এডুকেশন আমাদের বাস্তবতার সাথে মিলিয়ে কিছু করতে পারি কিনা, এই সমস্ত চিন্তা কিন্তু কোনো দল করছে বলে মনে হয় না। সো আমি মনে করি নতুন বাংলাদেশ নিয়ে যারা চিন্তা করছে তাদেরও তো একটা শক্তি থাকা উচিত, এবং তাদের কথা মানুষের একটু চিন্তা করা উচিত। ধন্যবাদ।